হেই যোদ্ধারা, তোমরা কখনো খেয়াল করেছ কিছু মানুষ কেন অন্যরকম ঝলমল করে? তাদের কথা বেশি উচ্চারণ করে বা ধনী বা সমাজের দৃষ্টিতে বেশি সফল বলে না, বরং তারা জীবনে এমনভাবে এগোয় যেন তারা এমন কিছু জানে যা আমরা সবাই ভুলে গিয়েছি। তারা কারো অনুমতি চায় না, তারা তাদের সিদ্ধান্তের জন্য কখনো ক্ষমা চায় না। চারপাশের বিশৃঙ্খলায় তারা বিচলিত হয় না। এটা ভাগ্য নয়, এটা হয় যখন কেউ নিজে থেকেই চিন্তা করা শুরু করে। এপিকটেটাস একবার বলেছিল, স্বাধীনতা হল জীবনের একমাত্র সত্যিকারের লক্ষ্য। সেটা হলো এমন জিনিসগুলোকে উপেক্ষা করা যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আর আসল স্বাধীনতা শুরু হয় তোমার মনের মধ্যে। যেদিন তুমি অন্য কাউকে ভরসা করে তোমার চিন্তা চালানো বন্ধ করবে, সব কিছু বদলে যাবে। তোমার পুরো বাস্তবতা নিজেই আবার গড়ে উঠবে। দেখো, আমাদের অনেকেই আমাদের জীবন উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমরা সেগুলো নিজেরাই বেছে নিইনি। আমরা সেই নকশা মেনে নিয়েছি যা আমাদের বলা হয়েছে, সফলতা কেমন হওয়া উচিত, সুখের মানে কি, আমাদের কি চাওয়া উচিত, আমরা কারা হওয়া উচিত। আর আমরা বছরগুলো কাটিয়েছি এমন একটা জীবন গড়তে যা বাইরের চোখে ভালো দেখায়, কাগজের মতো ভঙ্গুর, কিন্তু বুকের ভেতর খালি খালি লাগে। তারপর একদিন কিছু একটা ভেঙে পড়ে। হয়তো সেটা ক্ষতি, হয়তো ক্লান্তি, হয়তো সেটা একটা নীরব মুহূর্ত যখন বুঝতে পারো আর নিজেকে চিনতে পারছ না। আর সেই প্রশ্নটা জিজ্ঞেস করো যা সব কিছু বদলে দেয়। যদি আমি যা করা উচিত সেটা বন্ধ করে যেটা আসলেই আমার জন্য গুরুত্বপূর্ণ সেটা করা শুরু করি? সেই প্রশ্নটা ঝুঁকিপূর্ণ, কারণ একবার জিজ্ঞেস করলে উত্তরটা ভুলে যাওয়া যায় না। এই ভিডিওটা বিদ্রোহের ব্যাপার না, এটা প্রত্যাখ্যান করার ব্যাপার না, সব কিছু আর সবাইকেই নিয়ে কথা বলছি। আসল বিষয় হলো নিজের মনের মালিক হওয়া, নিজের জীবন নিজের হাতে নেওয়া, আর কেউ তোমার বদলে সেটা বাঁচতে পারে না। আমি যা বলবো সেটা সেইগুলোই যা সত্যিকারের বদল আনে, যখন তুমি নিজেই চিন্তা করার ক্ষমতা ফিরে পাও। এগুলো কেবল তত্ত্ব না, এগুলো বাস্তব জীবনের পরিবর্তন যা তুমি অনুভব করবে। তো লাইক দিতে ভুলো না, নিচে কমেন্ট করো, কাউকে শেয়ার করো যারা জেগে উঠতে চায়, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওর কোনো অংশ বাদ দিও না। প্রতিটা অংশ একে অপরের সঙ্গে জুড়ে আছে। পরের ধাপের জন্য ভিত্তি তৈরি হয়। যদি তুমি তোমার মানসিক স্বাধীনতা ফিরে পেতে চাও, কমেন্টে লিখো, আমার মন আমার নিজস্ব। চলো শুরু করি। প্রথমত, তুমি অটো পাইলটে জীবনযাপন বন্ধ করো। তোমার একটা অংশ থাকে যা শুধু রুটিন মতো কাজগুলো করে, ওঠে, দিনের কাজ করে, আগের মতোই প্রতিক্রিয়া দেয়, যেগুলো আগেও এড়িয়েছ সেগুলো এড়ায়, আগের মতোই পছন্দ করে, আর কখনো থেমে ভাবে না এগুলো কি এখনও তোমার পরিবর্তিত স্বভাবের সাথে মেলে কিনা। সেই অংশটা আর তুমি নও। জীবনটা বারবার একই কথা বলা। মার্কাস অরেলিয়াস বলেছিল, নিজেকে শুধু বর্তমানের মধ্যে সীমাবদ্ধ রাখো। কিন্তু তুমি তো অটোপাইলটে চললে কখনোই পুরোপুরি উপস্থিত থাকতে পারবে না। তুমি এখানে নেই, তুমি পুরনো সফটওয়্যার চালাচ্ছ, পুরনো প্রোগ্রাম এক্সিকিউট করছো, এমন একটা লুপে আটকে আছো যা তুমি নিজে ডিজাইন করনি। বেশিরভাগ মানুষ তাদের পুরো জীবন এভাবেই কাটায়। তারা প্রতিক্রিয়া দেখায়, জবাব দেয় না। তারা এমন প্যাটার্ন অনুসরণ করে যা বছর আগেই গড়ে উঠেছে, শৈশবে, কোনো ট্রমায়, এমন মুহূর্তে যা তারা অনেক আগেই ভুলে গেছে। আর তারা অবাক হয় কেন কিছুই আসলেই বদলায় না। যখন তুমি শুরু করবে, নিজেই চিন্তা করা শুরু করলে, প্রথম যা ভেঙে যায় সেটা হলো অটোমেটিক আচরণ। তুমি নিজেকে মাঝখানে ধরে ফেলো লুপের মধ্যে। প্রতিক্রিয়া দেখানোর আগে একটা পজ নাও। একই ভুল বারবার করার আগেই প্যাটার্নটা চিনতে পারো। ধরো কেউ তোমাকে সমালোচনা করল। সাধারণত তুমি চুপ করে যাই বা রেগে যাই, বা অন্যদের খুশি করতে গিয়ে নিজের অস্বস্তি ঢাকতে চাও। সেটাই অটোপাইলট। কিন্তু যখন তুমি নিজে থেকেই চিন্তা করো, তখন থেমে যাই, শ্বাস নাও, প্রশ্ন করো, এই সমালোচনা কি সত্য? কি এটা কাজে লাগবে? না এটা কারো অন্যের ব্যথা যা কোনো টার্গেট খুঁজছে? আর হঠাৎ তুমি আর মুহূর্তের কাছে আটকে নেই, তুমি সেখানে আছো, কিন্তু তার দাস নাও। বেশিরভাগ মানুষ যা বুঝতে পারে না সেটা হলো অটোপাইলট মোডটা নিরাপদ মনে হয়। এটা প্রত্যাশিত। তুমি জানো কি আসছে, কারণ তুমি এটা হাজারবার করে ফেলেছ। কিন্তু নিরাপত্তা মানে শান্তি না, আর প্রত্যাশিত হওয়া মানে উদ্দেশ্য না। অটোপাইলটে জীবন কাটানো মানে তুমি একটা চরিত্র পালন করছো। তুমি সেই ভরসার মানুষ, শক্ত মানুষ, শান্ত মানুষ, ব্যস্ত মানুষ। আর তুমি এতদিন ধরে সেই রোলটাই খেলো যে ভুলে গেছো এটা আসলেই তুমি নও। ওটা একটা সাজসজ্জা ছিল। তুমি ভুলে গিয়েছিলে যে এটা খুলে ফেলা যায়। যখন তুমি অটোমেটিক চলা বন্ধ করো, তখন তুমি সেই অভিনয়টা ত্যাগ করো। তুমি আর ভান করো না যে সবকিছু ঠিক আছে, যখন আসলে ঠিক নেই। তুমি আর নিজেকে এমন জায়গায় ঠেলো না যা তোমাকে শূন্য করে দেয়, শুধু কারণ তুমি সবসময়ই সেখানে থেকেছ। তুমি আর হ্যাঁ বলো না যখন তোমার ভেতর থেকে চিৎকার করে না বলার। আর মানুষ সেটা খেয়াল করে। তারা সবসময় সেটা পছন্দ করে না, কারণ তোমার অটোমেটিক চলার ভরসায় তারা সুবিধা পেত।
সেটা তোমাকে পূর্বানুমানযোগ্য, নিয়ন্ত্রণযোগ্য, সহজে সামলানো যায় এমন বানায়। যখন তুমি জাগো, তুমি অপ্রত্যাশিত হয়ে ওঠো, এবং সেটা সিস্টেমের জন্য হুমকি। কিন্তু সত্যটা একটাই, তুমি অন্যদের সুবিধার জন্য এই পৃথিবীতে আসোনি, তুমি আসছো পুরোপুরি জীবিত থাকার জন্য। আর যখন তুমি কারো আরেকজনের নিয়মেই চলবে, তখন তুমি পুরোপুরি জীবিত থাকতে পারবে না। অটো পাইলট থেকে জেগে ওঠা একটু অস্বস্তিকর হয়। এটা তোমাকে সেটা মুখোমুখি হতে বাধ্য করে যেখানেই তুমি লুকিয়েছিলে, যেখানেই তুমি ছোটবেলা করেছ, যেখানেই তুমি শান্তি রাখতে নিজেকে ত্যাগ করেছ। কিন্তু একবার তুমি জেগে উঠলে, একবার তুমি পুরনো অভ্যাস ছেড়ে নিজের প্রতিক্রিয়া বেছে নিতে শুরু করলে, তুমি তোমার জীবন ফিরে পাবে। তুমি নিজের জীবনের যাত্রীর মতো আর থাকো না, তুমি গাড়ির স্টিয়ারিং ধরো। আর হ্যাঁ, হয়তো কয়েকবার ধাক্কা খাবে, ভুলও করবে, কিন্তু অন্তত সেটা তোমার নিজের ভুল হবে। অন্তত তুমি নিজের জীবনই বাঁচাবে, অন্য কারো প্রত্যাশার প্রতিধ্বনি না। যদি তুমি স্বয়ংক্রিয় চালনার মতো জীবন কাটানো বন্ধ করতে চাও, তাহলে নিচে কমেন্ট করো, আমি সচেতনভাবে বেছে নিচ্ছি। দ্বিতীয়ত, তুমি মানসিক প্রোগ্রামিং চিনে নাও। একটা অস্বস্তিকর সত্য আছে, তোমার বেশিরভাগ বিশ্বাস আসলে তোমার নয়, তুমি নিজে এটা তৈরি করনি। একদিন বসে ভালো করে ভাবো, তোমার মূল্যবোধগুলো, তোমার ভয়গুলো, ঠিক আর ভুলের তোমার ধারণাগুলো ঠিক করো। এগুলো তোমার ভেতরে এমনভাবে ঢুকে গেছে যেন সফটওয়্যার ইনস্টল হয়েছে, তোমার কিছু বোঝে ওঠার আগেই। তোমার পরিবার কিছু ইনস্টল করেছে, তোমার পরিবেশ আরও অনেক কিছু। প্রতিটি কর্তৃপক্ষ, প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি কণ্ঠস্বর, যারা তোমার চেয়ে বেশি জানে বলে দাবি করেছে, সবাই তোমার মনের উপর তাদের ছাপ ফেলেছে। আর তুমি সেটা মেনে নিয়েছ, কারণ জানোই না তোমার অন্য কোনো বিকল্প আছে। সেনিকা বলেছিল, আমরা প্রায়ই আহত হওয়ার থেকে বেশি ভয় পাই, আর অনেক সময় আমরা বাস্তবতার চেয়ে কল্পনায় বেশি কষ্ট পাই। তোমার বেশিরভাগ ভয় আসলে তোমার নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে নয়, সেগুলো আসলে সেই সব সতর্ক বার্তা থেকে এসেছে যেগুলো তুমি শুনেছ, গল্প যেগুলো বলা হয়েছে, বিপদগুলো যেগুলো বড় বড় করে দেখানো হয়েছে যাতে তুমি নিয়ন্ত্রণে থাকো। যখন তুমি নিজের মতো করে চিন্তা করতে শুরু করবে, তখন বুঝতে পারবে আসল বিষয়টা কি। তুমি চিনতে পারবে সেই প্রোগ্রামিংটাকে। আর একবার সেটা বুঝে গেলে আর সেটা অস্বীকার করা সম্ভব হয় না। আমি সহজ করে বোঝাই, তোমার টাকার ব্যাপারে কিছু বিশ্বাস আছে, সেগুলো কোথা থেকে আসলো? তুমি কি সেগুলো পরীক্ষা করেছ, যাচাই করেছ, প্রমাণ করেছ, নাকি শুধু উত্তরাধিকার সূত্রে পেয়ে গেছ? যারা টাকাই ছিল না, ভয় পেত বা কষ্টে ভুগত তাদের থেকেই। তুমি নিজেকে নিয়ে কি বিশ্বাস করো, সেটা কি সত্যি প্রমাণের ওপর ভিত্তি করে, নাকি সেই সব কথা যা একসময় ৮ বছর বয়সে তোমার শিক্ষক বলেছিল, বা কোনো বাবা মা চাপের সময় অজান্তে ইঙ্গিত দিয়েছিল, কিংবা কোনো সঙ্গী ঝগড়ার সময় অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল? তুমি নিজের যোগ্যতা নিয়ে ভাবো, ভালোবাসা, সম্মান, অন্তর্ভুক্তি পাওয়ার যোগ্যতা। এসব মানদণ্ড তুমি নিজে বেছে নিয়েছ, নাকি এমন একটা সংস্কৃতি তোমার অনিশ্চয়তায় মুনাফা করার জন্য চাপিয়ে দিয়েছে? এইটাই হলো তোমার মনের প্রোগ্রামিং, যা গভীরভাবে কাজ করে। ভয় পাওয়ার বিষয় হলো তুমি ওটা রক্ষা করো, যদিও সেটা তোমাকে কষ্ট দেয়, যদিও সেটা তোমাকে সীমাবদ্ধ করে, কারণ এটা পরিচিত, কারণ সেটা ভাঙার মানে নিজেকেই ভাঙার মতো লাগে। কিন্তু তুমি তোমার প্রোগ্রামিং নও, তুমি তার নিচে থাকা সেই সচেতনতা। তুমি সেই যে সেটা দেখতে পারে, প্রশ্ন করতে পারে, আর ঠিক করতে পারে সেটা রাখতে হবে নাকি মুছে ফেলতে হবে। যখন তুমি মানসিক প্রোগ্রামিং চিনতে পারো, তখন তুমি তোমার চিন্তাগুলোকে শুধু মুখে বলা মতো সত্য ধরে নেওয়া বন্ধ করে দাও। তুমি ধরে নেওয়া বন্ধ করো যে শুধু তোমার মনে কিছু আসলে সেটা সত্যি। তুমি শুরু করো জিজ্ঞেস করতে, এটা কোথা থেকে এসেছে, কোথা থেকে এসেছে? আমার এই বিশ্বাসে কার লাভ? এই বিশ্বাস কি আমার উন্নতির জন্য, না আমাকে আটকে রাখার জন্য? আর এখান থেকেই আসল স্বাধীনতা শুরু হয়, কারণ তুমি যা দেখতে পারো না সেটা পরিবর্তন করতে পারো না। কিন্তু একবার তুমি অদৃশ্য শৃঙ্খলগুলো দেখতে পেলে, তুমি তা ভেঙে ফেলতে পারবে। তুমি চারপাশে প্রোগ্রামিং খুঁজে পাবে। বিশ্রাম নেওয়ার জন্য যে অপরাধবোধ অনুভব করো, বেশি চাওয়ার জন্য যে লজ্জা লাগে, কাউকে অবমাননা করার ভয়ে যে ভয় পাই, এসব কিছুই স্বাভাবিক না। এগুলো শেখানো হয়েছে, আর তুমি এগুলো ভুলে যেতে পারো। এটা যার মানে এই নয় যে তুমি যা শিখেছ সব কিছুই প্রত্যাখ্যান করবে। এর মধ্যে কিছুটা তো জ্ঞানই আছে, কিছুটা তো তোমাকে রক্ষা করবেও, কিন্তু তোমাকে নিজেই এগুলো ছাকতে হবে। তোমার মন নিজে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। মানুষ এটা মেনে নেবে না। যখন তুমি সাধারণ বিশ্বাসগুলো প্রশ্ন করতে শুরু করবে, তখন অন্যরা অস্বস্তিতে পড়বে, কারণ যদি তুমি নিজেকে বদলাতে পারো তাহলে তারাও পারবে। আর বেশিরভাগ মানুষ সেই দায়িত্ব নিতে প্রস্তুত নয়। কিন্তু সেটা তোমার সমস্যা নয়,
তোমার সমস্যা হলো অন্য কারো ভয়ের উপর ভিত্তি করে জীবনযাপন করা, আর তুই আর এটা করতে পারবি না। একবার সত্যিটা দেখলে আর পারবি না। যদি তুই পুরানো চিন্তার বাঁধন ভাঙতে চাস, তাহলে এখনই টাইপ কর, আমি শক্তিশালী বিশ্বাস বেছে নিই। তৃতীয়টা হলো, তুই ম্যানিপুলেট করা কঠিন হয়ে উঠিস। যারা চিন্তা করে তারা ভাঙা সিস্টেমের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ তোর মতো কেউ সবকিছু প্রশ্ন করলে তাকে নিয়ন্ত্রণ করা যায় না। যিনি ম্যানিপুলেশনের খেলা বুঝে তাকে ম্যানিপুলেট করা যায় না। যিনি নিজের মূল্য বুঝে নিয়েছেন তাকে দোষারোপ করে কষ্ট দিতে পারবে না। অনুমোদন। যখন তুমি নিজের জন্য চিন্তা করা শুরু করো, তখন সেই সব কৌশল যা আগে তোমার ওপর কাজ করত সেগুলো আর তোমায় প্রভাবিত করতে পারে না। আবেগের জোরাজুরি, বানানো তৎপরতা, ভয়ে নেওয়া সিদ্ধান্ত, বন্ধুদের চিন্তার আড়ালে চাপ, এসব। এপিকটেটাস বলেছেন, যে নিজেকে নিয়ে হাসে তার হাসবার শেষ হয় না। কিন্তু সবচেয়ে জরুরি কথা হলো, যে নিজের সত্যটা জানে তাকে মিথ্যা একটা সংস্করণ বেচা যায় না। আর এটাই হলো ম্যানিপুলেশনের মূল চাল, নিজের সত্য থেকে তোমার বিচ্ছিন্নতা। বেশিরভাগ ম্যানিপুলেশন স্পষ্ট হয় না, এটা নিজেই কাউকে বলে না। ওটা আসে যত্নে মোড়ানো, রীতিতে মোড়ানো, আমি তো শুধু তোমার ভালোর জন্যই ভাবছি এই ভাবনায়। ওটা আসে এমন মানুষের কাছ থেকে যারা সত্যিই বিশ্বাস করে তারা তোমার জীবনের জন্য তোমার থেকে ভালো জানে। আর যখন তুমি অটোপাইলটে চলে যাচ্ছিলে, যখন তোমার প্রোগ্রামিং পরীক্ষা করনি, তখন ওই ম্যানিপুলেশন কাজ করত, কারণ তুমি নিজের ওপর বিশ্বাস করতেও পারোনি। তুমি জানোনি তুমি আসলে কি চাও, তাই অন্যদের ওপর ছেড়ে দিতেই। কিন্তু যখন তুমি নিজের জন্য ভাবতে শুরু করো, তখন কিছু একটা বদলে যায়। তুমি যা আমি অন্তর বলি তা তৈরি করতে শুরু করো। অন্তরের একটা কম্পাস থাকে, একটা সত্যিকারের উত্তর দিকের অনুভূতি, যা বদলায় না কার কথা বলছে বা কত আওয়াজ করছে বা কত দোষী বানানোর চেষ্টা করছে তার ওপর ভিত্তি করে। তুমি ধীরে ধীরে ওইসব কৌশল চিনতে শুরু করো। কেউ বলে সবাই তো এটা করে, আর তুমি বাইরে পড়ে যাও না, বরং নিজের কাছে জিজ্ঞেস করো, সবাই যেদিকেই যাচ্ছে তুমি কি সত্যি সেখানে যেতে চাও? কেউ বলে তুই আমার ঋণী, আর তুমি বাধ্য হয়ে ভেঙে পড়ো না, বরং ভাবো সেই ঋণটা আসল না কল্পনা। কেউ তোমাকে দ্রুত সিদ্ধান্ত নিতে চাপ দেয়, আর তুমি ভয় পেয়ে দ্রুত কাজ করার চেয়ে তুমি ধীরে চলো, কারণ জানো জরুরি ভাবটা অনেক সময় সতর্কতার সংকেত। চাপ একটা হাতিয়ার, আর যদি কিছু সত্যি তোমার জন্য ভালো হয়, তাহলে সেটা পেতে তোমাকে তোমার বিচার ক্ষমতা ত্যাগ করতে হবে না। অনেকেই যা বলে না সেটা হলো, বেশিরভাগ ম্যানিপুলেশন আসে তাদের কাছ থেকে যারা তোমাকে ভালোবাসে। পরিবার, যারা চায় তুমি ছোট থেকেই যেও, কারণ তোমার উন্নতি তাদের আরাম বিঘ্নিত করে। বন্ধুরা, যারা চায় তুমি আটকে থাকো, কারণ তোমার অগ্রগতি তাদের স্থিরতা প্রকাশ করে। সঙ্গীরা, যারা চায় তুমি তাদের ওপর নির্ভরশীল থাকো, কারণ তোমার শক্তি তাদের নিয়ন্ত্রণের বিরুদ্ধে চ্যালেঞ্জ দেয়। তারা এটাকে ম্যানিপুলেশন হিসেবে দেখে না, তারা এটাকে সুরক্ষা, দিক নির্দেশনা, ভালোবাসা বলে মনে করে। আর হয়তো এর কিছুটা সত্যি, কিন্তু এমন ভালোবাসা যা তোমাকে নিজের বিরুদ্ধে যেতে বাধ্য করে, সেটা ভালোবাসা না, সেটা নিয়ন্ত্রণের একটা সুন্দর নাম। তুমি যত বেশি ম্যানিপুলেশন থেকে কঠিন হও, সম্পর্কও ততটাই বদলে যায়। কিছু মানুষ এর থেকে অস্বস্তি পায়। তারা পছন্দ করে না যে তুমি হঠাৎ করে সীমা ঠিক করছো, ব্যাখ্যা না দিয়ে না বলছো, তাদের অনুভূতিগুলো ঠিক করতে বা সামলাতে ছুটছ না। তারা যেভাবে প্রতিক্রিয়া দেবে, তারা তোমাকে স্বার্থপর, ঠান্ডা, বদলে গেছে বলবে। আর একটা কথায় তারা ঠিকই বলবে, তুমি বদলে গেছো। তুমি আর নিজেকে ছেড়ে দিয়ে তাদের আরামদায়ক রাখার জন্য নিজেকে ত্যাগ করো না। আর যদি তাদের কাছে সেটা কিছু হারানোর মতো লাগে, তাহলে বুঝে নিও সম্পর্কের মধ্যে তারা আসলে কিছুকে গুরুত্ব দিয়েছে। কিন্তু এখানে সুন্দর কথা হচ্ছে, যখন তুমি আর কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তখন তুমি এমন নতুন মানুষদের আকৃষ্ট করবে যারা তোমার সীমা সম্মান করবে, যারা তোমার স্বাধীনতাকে মূল্য দেবে, যারা তোমাকে দুর্বল দেখতে চায় না, মজবুত বোধ করা। তুমি আরও ভালো সিদ্ধান্ত নিতে পারো, কারণ তোমার সিদ্ধান্ত ভয় বা কারো অনুমোদনের দরকার থেকে আসে না। তুমি সিদ্ধান্ত নাও নিজের মূল্যবোধের সঙ্গে মিল রেখে। এটা কি আমার মূল্যবোধের সঙ্গে খাপ খায়? এটা কি আমার সত্যকে সম্মান করে? এটা কি আমাকে সেই জীবনের দিকে নিয়ে যায় যা আমি সত্যিই চাই? আর যখন উত্তর না হয়, তুমি সরে যাও, রাগ করে না, নাটক করে না, শুধু স্পষ্ট মনে। কারণ তুমি জানো তোমার শান্তি তাদের বোঝানোর চেয়ে অনেক বেশি মূল্যবান। ম্যানিপুলেশনের কাছে দুর্বল না হওয়া মানে কঠোর হওয়া নয়, এর মানে হলো মজবুত হওয়া, স্থির থাকা। তোমার মূল মূল্যবোধে অটল থেকো, কিন্তু পদ্ধতিতে নমনীয় থেকো। মানে হলো মন খুলে ভাবার আর নিজের ওপর অন্যের দমনের মধ্যে পার্থক্য বুঝতে পারা। আর কেউ তোমাকে প্রভাবিত করতে চাইলে সেটা আর মেনে নেবেন না, বলো আমি আমার অন্তরের সত্যকে বিশ্বাস করি। চতুর্থ, তুমি সিদ্ধান্ত নাও তোমার মূল্যবোধের ওপর, অ্যাপ্রুভালের ওপর নয়। একটা প্রশ্ন আছে যা তোমাকে অস্বস্তি দিতে পারে। তোমার বর্তমান জীবনের কতগুলো সিদ্ধান্ত তুমি নেবে যদি কেউ দেখত না?
যদি কেউ তোমাকে প্রশংসা না করত, বিচার না করত বা জানত না, তবুও তুমি কি সেই সিদ্ধান্তগুলো নিতেই একই পথ বেছে নেবে? বেশিরভাগ মানুষের জন্য উত্তরটা ভয়ঙ্কর, কারণ বেশিরভাগ মানুষ তাদের মূল্যবোধ অনুযায়ী জীবন কাটাচ্ছে না। তারা অদৃশ্য দর্শকদের সামনে অভিনয় করছে, এমন সিদ্ধান্ত নিচ্ছে যা প্রশংসা পেতে, সমালোচনা এড়াতে বা এমন একটি ইমেজ ধরে রাখতে যা অনেক বছর আগেই মানায় না। মার্কাস অরেলিয়াস লিখেছেন, ভালো মানুষ কি হওয়া উচিত তা নিয়ে আর সময় নষ্ট করো না, ভালো মানুষ হয়ে ওঠো। কিন্তু তুমি ভালো মানুষ হতে পারবে না যদি তুমি শুধু ভালো মানুষ মনে হওয়ার চেষ্টা করছো। তুমি তোমার মূল্যবোধ অনুযায়ী জীবন কাটাতে পারবে না যদি তুমি জানোই না সেগুলো কি, যদি তাদের ওপর চাপা পড়ে থাকে অন্য মানুষের প্রত্যাশার স্তর। যখন তুমি নিজের জন্য ভাবতে শুরু করো, তখন অন্যদের অনুমোদনের জন্য তোমার সিদ্ধান্ত ছেড়ে দাও। আর ভাবো না তারা কি বলবে, বরং ভাবো আমি আসলে কি সঠিক মনে করি। এটা শুনতে যতটা সহজ, করা ততটা কঠিন, কারণ আমরা মূলত মিলেমিশে থাকার জন্য তৈরি হয়েছি। আমাদের পূর্বপুরুষরা টিকেছিল গোত্রের মধ্যে থেকে, প্রত্যাখ্যাত হওয়া মানে মৃত্যুর সমান ছিল। তাই আমরা শিখে গেছি নিজেকে বদলাতে, মানিয়ে নিতে, আমাদের সত্য লুকিয়ে রাখতে, যদি সেটা আমাদের গ্রাহকযোগ্যতাকে হুমকির মুখে ফেলে। কিন্তু আমরা আর সেই সময়ে নেই। আর ওইসব শর্ত আর মানতে হবে না। নিজের প্রতি সৎ থাকা মানে কেউ তোমাকে নির্বাসিত করবে না। হয়তো তোমাকে সমালোচনা করা হবে, ভুল বোঝা যাবে, কিছুদিন একাকিত্ব বোধ করবে, কিন্তু এটা তোমাকে মেরে ফেলে না। আর মিথ্যা বাচা হয়তো তোমার শরীরকে মারে না, কিন্তু ধীরে ধীরে নিঃশব্দে তোমার আত্মাকে হত্যা করে, যতক্ষণ না তুমি আয়নায় নিজের মুখ চিনতে পারো না। নিজের মূল্যবোধের উপর সিদ্ধান্ত নেওয়া মানে তোমার মূল্যবোধ কি সেটা জানা, যেটা তোমাকে বলা হয়েছে সেটা নয়, সত্যি যেটা তোমার। আর এটা করতে গেলে খুব কঠোর সততা লাগে। তুমি কি মূল্যায়ন করো? নিরাপত্তা নাকি উন্নতি? আরাম নাকি সত্য? মিলেমিশে থাকা নাকি নিজের আসল স্বভাব? এর সঠিক উত্তর নেই, কিন্তু সেই উত্তর তোমারই। আর সেটা হয়তো তোমার পিতামাতার উত্তর থেকে, তোমার সংস্কৃতির উত্তর থেকে, তোমার সঙ্গীর উত্তর থেকে আলাদা হতে পারে। আর সেটা ঠিকই আছে, এটাই মূল কথা। আমি তোমাকে একটা বাস্তব কথা বলি। হয়তো তুমি এমন একটা চাকরিতে আটকে আছো যা তোমাকে ধ্বংস করছে, কারণ সেখানে থেকে গেলে তোমার শিক্ষা খরচে যারা টাকা খরচ করেছে তারা খারাপ ভাববে। এটাই অন্যদের অনুমোদনের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু সত্যিকার মানের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত মানে আমি আসলে কি চাই, আমার জীবনের কাজ কি হবে, আমি কি ধরনের স্মৃতি রেখে যেতে চাই। যদি আমার মাত্র 10 বছর বাকি থাকে, আমি কি করব? হঠাৎ মনে হতে পারে তোমার সম্পর্ক বাইরে থেকে ঠিকঠাক দেখলেও ভিতরে খালি খালি লাগে। সবাই বলবে থাকো, ভাঙো না ভালো একটা সম্পর্ক। কিন্তু নিজের মনের কথা বললে, তুমি কি এখানে ভালোবাসা পেয়েছ? তুমি কি সত্যি বোঝা হয়েছ? তুমি কি এখানে বেড়ে ওঠার স্বাধীনতা পেয়েছ? তুমি কি নিজের পুরোটা হয়ে থাকতে পারো? অনেক সময় তুমি হয়তো এমন কিছু দায়িত্বের জন্য হ্যাঁ বলো যা তোমাকে ক্লান্ত করে, কারণ না বলতে পারা একটু কঠিন লাগে। স্বার্থপর, সবাইর অনুমোদন পাওয়ার জন্য জীবনযাপন, আর মানভিত্তিক জীবনযাপন প্রশ্ন করে এইটা কি আমার সীমিত সময় আর শক্তি কিভাবে ব্যয় করতে চাই তার সাথে মিলে? এটা কি আমার উদ্দেশ্য পূরণ করে, না শুধু আমার দোষবোধকে বাড়ায়? যখন তুমি মানভিত্তিক সিদ্ধান্ত নিতে শুরু করবে, মানুষ তোমাকে প্রশ্ন করবে। তারা বলবে তুমি ভুল করছো, তুমি হঠাৎ সিদ্ধান্ত নিচ্ছ, বাস্তবতা থেকে দূরে, কৃতজ্ঞ নও। আর কখনো কখনো তাদের উদ্বেগ সত্যি, কিন্তু প্রায়ই সেটা শুধু অস্বস্তি। তোমার এই ভিন্ন পথ তাদের বিনিয়োগের জন্য হুমকি। একই ব্যাপার, তাদের দৃষ্টিভঙ্গি শুনতে পারো, তাদের পরামর্শ বিবেচনা করতেও পারো, কিন্তু শেষ পর্যন্ত যেই সিদ্ধান্ত নেবে সেটা তো তোমার জন্যই, তাদের জন্য না। আর নিজের মূল্যবোধের বিরুদ্ধে যাওয়া সিদ্ধান্ত নিয়ে জীবাটা চালানো যাবে না শুধু অন্যদের আরামদায়ক রাখার জন্য। মূল্যবোধ ভিত্তিক জীবনযাপন মানে হলো কখনো কখনো কিছু পছন্দহীন সিদ্ধান্তও নিতে হবে। এমন সুযোগগুলো ফিরিয়ে দেবে যা দেখতে ভালো কিন্তু মনে ঠিক না লাগে। এমন সম্পর্ক শেষ করবে যা ঠিক আছে মনে হয় কিন্তু তোমাকে পূর্ণতা দেয় না। এমন মানুষদের কষ্ট দেবে যারা তোমার জন্য আলাদা কিছু পরিকল্পনা করেছিল। জীবন, আর এটাই একটা খরচের অংশ। কিন্তু বিকল্প হলো অন্য কারো ভালো জীবনের ধারণায় জীবনযাপন করা, আর নিজের জীবনটা পেছনে ফেলে দেওয়া। আর সেই খরচ অনেক গুণ বেশি। এখানে স্বাধীনতা আছে এই ব্যাপারে। যখন তুমি তোমার মূল্যবোধের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নাও, তখন তুমি নিজের প্রতি সন্দেহ করা বন্ধ করো। তুমি রাত জেগে ভাবতে থাকো না যে তুমি ঠিক সিদ্ধান্ত নিলে কিনা, কারণ কঠিনই হোক না কেন, ফলাফল তোমার আশামতো না হোক, তুমি জানো সেটা তোমার অস্থিরতাকে সত্যি করেছে। আর সেই সামঞ্জস্যই শান্তি আনে। অন্য কারো অনুমোদন কখনো আনতে পারেনি। যদি তুমি মানুষকে খুশি করার চেয়ে নিজের কথা বেছে নাও, এটা লিখে রাখো, আমি অনুমোদনের চেয়ে নিজের মূল্যবোধকে বেছে নিই। 5 নম্বর, তুমি একা থাকার মধ্যে আরাম পেতে শিখবে। এমন একটা সময় আসবে যখন তোমার সত্য তোমাকে একা করে দেবে।
যখন সেই পথ যা তোমার যেতে হবে পুরোপুরি আলাদা হবে সবাই যে পথে যাচ্ছে তার থেকে, যখন তোমার উন্নতি তোমাকে সম্পর্ক, জায়গা আর নিজের এমন রূপ থেকে বেরিয়ে আসতে বাধ্য করবে যা অন্যরা এখনও চায় তুমি হও। আর সেই মুহূর্তে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি অন্তরে সংকুচিত হয়ে মিশে যাব, নাকি আমি আমার সত্যের মাঝে একা দাঁড়িয়ে আছি। সেনিকা বলেছিল, সমস্ত ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে, তাই এখনই জীবিত থাকো। আর এখনই জীবিত থাকার একটা বড় অংশ হলো বুঝে নেওয়া যে তোমার যাত্রাটা শুধু তোমার, কেউ তোমার জায়গায় চলতে পারবে না, কেউ তোমার যাত্রাকে মান্যতা দিতে পারবে না, তোমাকেই নিজের কর্তৃত্ব হতে হবে। বেশিরভাগ মানুষ এই ক্ষমতা কখনোই গড়ে তোলে না, তারা সবাই মিলে সিদ্ধান্ত নিতে চায়, তারা চায় কেউ আগে এগিয়ে যাক, তারা চায় প্রমাণ যে এটা নিরাপদ, তারপরই পদক্ষেপ নেবে, আর তাই তারা আটকে থাকে অনুমতির অপেক্ষায়। কখনো আসবে না। যখন তুমি নিজের জন্য ভাবা শুরু করো তখন বুঝতে পারো সবাই ঠিক থাকে না। জনপ্রিয়তা মানে সত্যি নয়। সবাই একদিকে যাচ্ছিল বলেই তোমারও সেই দিকে যাওয়ার দরকার নেই। আর তুমি এটাই মেনে নিতে শেখো, তুমি একাই যেটা দেখছো সেটাই দেখার জন্য আরাম পেতে শুরু করো। একমাত্র তুমি যেটাকে মূল্য দাও সেটার প্রতি একান্ত থাকো। একমাত্র তুমি এমন পথ চলতে চাও যেটা আগে কেউ হাঁটেনি। এর মানে এই না যে তুমি সব সঙ্গ ছেড়ে দাও, তা নয়। মানে তুমি অহংকারী বা আলাদা হয়ে যাওয়ার জন্য নিজে থেকে সিদ্ধান্ত নাও না। এটা মানে তুমি নিজের উপর বিশ্বাস রাখতে অন্যদের সম্মতি চাইবে না। তোমার জীবনে এমন মানুষ থাকতে পারে যারা তোমার সিদ্ধান্ত বুঝতে পারে না, তবু তুমি তাদের ভালোবাসো। তুমি পরামর্শ নিতে পারো, তারপরও আলাদা সিদ্ধান্ত নিতে পারো। তুমি কোনো সম্প্রদায়ের অংশ হতে পারো, কিন্তু সব বিশ্বাস মানতে হবে এমন নয়। কিন্তু যখন দরকার তখন একা দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকতে হবে। আর এটাই অনেকের পক্ষে কঠিন, কারণ একা থাকা অস্বস্তিকর। প্রতিবার ছোটবেলার সেই বেদনা মনে করিয়ে দেয় যে কেন আমাকে বেছে নেওয়া হয়নি। কিশোর বয়সের সেই ভয় যে আমি আলাদা, আর বড় হয়ে সেই চিন্তা যে সবাই আমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু একা থাকার মধ্যেই একটা বড় শিক্ষা আছে, তুমি যথেষ্ট, শুধু তুমি নিজেই, কোনো স্বীকৃতি ছাড়াই, কোনো সহায়তা ছাড়াই, কোনো উৎসাহী ছাড়াই। তুমি নিজের সত্যের সঙ্গেই মিল রেখে সিদ্ধান্ত নিচ্ছ, এটাই যথেষ্ট। তুমি বুঝতে পারো কারা তোমার প্রকৃত মানুষ, কারণ কিছু মানুষ তোমাকে তখনই চায় যখন তুমি সহজ, যখন তুমি সম্মত, যখন তুমি না। তাদের নিজের জীবনটা দেখার চ্যালেঞ্জ দিচ্ছে। কিন্তু যারা সত্যিই তোমাকে ভালোবাসে তারা তোমার পথকে সম্মান করবে, যদিও তারা সেটা বুঝতে না পারে। একা দাঁড়িয়ে থাকা তোমার বিচার শক্তি তীক্ষ্ণ করে। যখন তুমি সবসময় ভিড়ের সঙ্গে চলতে অভ্যস্ত তখন তোমার সিদ্ধান্ত নেবার ক্ষমতা গড়ে ওঠে না। কিন্তু যখন তুমি একা, যখন সিদ্ধান্ত পুরোপুরি তোমারই, তখন তুমি তোমার অন্তর্দৃষ্টি বিশ্বাস করতে শেখো, পরিস্থিতি বুঝতে শেখো, নিজের অন্তঃস্বরে বুঝতে পারো কি তোমার জন্য ঠিক। আর সময়ের সঙ্গে সঙ্গে একটা সুন্দর কিছু ঘটে। তুমি নিজের একাকিত্বে একাকী মনে হওয়া বন্ধ করে দাও। তুমি স্বাধীন বোধ করো, কারণ আর কেউ তোমার জন্য অভিনয় করে না। তুমি নিজেকে বাঁকাতে চেষ্টা করো না কাউকে খাপ খাওয়ানোর জন্য। তুমি শুধু পুরোপুরি বিনা লজ্জায় নিজের মতোই থাকতে থাকো। আর সঠিক মানুষগুলো, মিল থাকা সুযোগগুলো, সত্যিকারের সংযোগগুলো, তারা তোমাকে খুঁজে পায় তোমার ওই প্রামাণিকতায়, তোমার একাকিত্বে, তোমার শক্তিতে। যদি তুমি সঠিক জিনিসের জন্য একাকী দাঁড়াতে প্রস্তুত থাকো, তাহলে টাইপ করে বলো, আমি আমার সত্যে দৃঢ় থাকি। নম্বর 6, তুমি নিজের আবেগ নিয়ন্ত্রণ করো। প্রতিক্রিয়া। বেশিরভাগ মানুষ আবেগের পুতুলের মতো। কিছু একটা ঘটল, তারা রিয়্যাক্ট করে। কেউ কিছু বলল, তারা ফেটে পড়ে। একটা স্মৃতি মনে পড়ল, তারা খারাপ ভাবনায় ডুবে যায়। তারা ভাবতে থাকে তাদের আবেগই তাদের নিয়ন্ত্রণ করে, যে অনুভূতিগুলোই সত্য, যে যদি তারা কিছু অনুভব করে তাহলে সেই অনুযায়ী কাজ করতেই হবে। কিন্তু যখন তুমি নিজের চিন্তা শুরু করো তখন একটা গভীর সত্য বুঝতে পারো, তুমি তোমার আবেগ নও, তুমি তো যিনি সেই আবেগগুলো অনুভব করছো। আর এই দুইটার মধ্যে আকাশ পাতালের পার্থক্য আছে। মার্কাস অরেলিয়াস লিখেছে, তোমার ক্ষমতা আছে, তোমার মন নিয়ন্ত্রণ করো, বাইরের ঘটনা নয়। এটা বুঝে নাও, তখনই শক্তি পাওয়া যাবে। তোমার অনুভূতিগুলো বাইরের ঘটনা নয়, এগুলো তোমার ভিতরের আবহাওয়া। ঠিক যেমন তুমি ঝড় কন্ট্রোল করতে পারো না, তেমনি সবসময় অনুভূতি কবে আসবে সেটা নিয়ন্ত্রণ করাও সম্ভব না। কিন্তু তুমি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারো কিভাবে সেগুলোর প্রতি প্রতিক্রিয়া জানাবে। এটা তোমার জীবনের সবচেয়ে মুক্তিদায়ক উপলব্ধিগুলোর একটা। কারণ বছরের পর বছর তোমাকে বলা হয়েছে হৃদয় অনুসরণ করো আর অনুভূতির ওপর বিশ্বাস করো। কিন্তু অনুভূতি মিথ্যে বলে। ওগুলো গড়ে ওঠে পুরনো আঘাত, পূরণ না হওয়া চাহিদার ওপর, বিকৃত ধারণা আর তোমার মস্তিষ্কের রাসায়নিক প্রতিক্রিয়াগুলো। এগুলো মূল্যবান তথ্য, কিন্তু সেগুলো অকাট্য সত্য নয়। যখন তুমি তোমার অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ না হয়ে শুধু দেখার ক্ষমতা অর্জন করো, তখন তুমি অপ্রতিরোধ্য হয়ে ওঠো। কেউ তোমাকে অপমান করে আর তুমি ভেঙে পড়ো না বা আক্রমণ করো না, বরং থেমে যাও। তুমি রাগ ওঠা টের পাও, তার নিচে থাকা কষ্ট অনুভব করো,
তারপর তুমি সিদ্ধান্ত নাও কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে। হয়তো তুমি শান্তভাবে কথা বলো, হয়তো তুমি চলে যাও, হয়তো বুঝতে পারো এটা তাদের সম্পর্কে বেশি কিছু বলছে, তোমার সম্পর্কে নয়, আর সেটা গলে যেতে দাও। এটাই শক্তি, আসল শক্তি। অন্যদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা নয়, নিজের নিয়ন্ত্রণ করার ক্ষমতা। অনেকেই একটাই জিনিস বুঝতে পারে না, আবেগ নিয়ন্ত্রণ মানে নিজেকে চাপা দেওয়া নয়। এটা মানে নিজের অনুভূতি মিথ্যে বলে বা ভেতর ভাঙতে থাকা অবস্থায় জোর করে পজিটিভ থাকার চেষ্টা করা নয়। সেটা হলো স্পিরিচুয়াল বাইপাসিং, আর এটা আবেগীয় বিশৃঙ্খলার মতোই ক্ষতিকর। আসল আবেগ নিয়ন্ত্রণ মানে হলো উদ্দীপনা আর প্রতিক্রিয়ার মাঝে একটা ফাঁক তৈরি করা। এটা হচ্ছে তোমার অনুভূতির পুরোটা ওজন টেনে নেওয়া, সেটাকে মানা, বুঝে নেওয়া সেটা কোথা থেকে আসছে, আর তারপর ঠিক করা কি করবে। তুমি রাগ অনুভব করো, ভালো, অনুভব করো, সেটা তোমার শরীর দিয়ে দিয়ে যেতে দাও, কিন্তু সেটা যেন তোমার সিদ্ধান্ত নিতে না পারে। সেই বার্তা পাঠিও না, সেই সেতুটি পুড়িয়ে দিও না। তুমি যা তৈরি করেছ সেটা ধ্বংস করো না, শুধু কারণ তুমি কষ্ট পাচ্ছ। তুমি ভয় অনুভব করো, সেটা মেনে নাও। জিজ্ঞেস করো এটা তোমাকে কি থেকে রক্ষা করতে চাইছে। কখনো কখনো এটা তোমাকে আসল বিপদের কথা জানাচ্ছে, কখনো কখনো এটা শুধু পুরনো আঘাতের প্রতিধ্বনি। তোমাকে বুঝতে হবে কোনটা সেটা, তারপর ভয়ের সঙ্গেই এগোতে হবে, ভয়ে নিয়ন্ত্রণ না হয়ে। তুমি দুঃখ অনুভব করবে, নিজেকে শোক করতে দাও, কাঁদতে দাও, ভারাক্রান্ত মনের মধ্যে থাকতে দাও, কিন্তু নিজেকে যেন বিশ্বাস করাতে না দাও যে আর কিছুই ভালো হবে না। নিজের বর্তমান যন্ত্রণার উপর ভিত্তি করে নিজের ভবিষ্যতের গল্প লিখতে দাও না। এই মানসিক নিয়ন্ত্রণের স্তর সব কিছু বদলে দেয়। তোমার সম্পর্কগুলো ভালো হয় কারণ তুমি আর নিজের ঘায়ে প্রতিক্রিয়া দেখাচ্ছ না, তুমি নিজের বুদ্ধি থেকে উত্তর দিচ্ছ। কেউ তোমাকে ট্রিগার করেছে বলে তাদের শাস্তি দিচ্ছ না, নিজের সুস্থতার দায়িত্ব নিজেই নিচ্ছ। তোমার সিদ্ধান্তগুলো ভালো হচ্ছে কারণ তুমি আবেগের অতিরিক্ত উত্তেজনায় সেগুলো নিচ্ছ না। রাগে চাকরি ছাড়ছ না, মেজাজে কোনো কমিটমেন্ট দিচ্ছ না, ভয় পেয়ে কঠিন কথাবার্তা এড়িয়ে যাচ্ছ না। তুমি স্পষ্টতা, স্থিরতা আর মিল খুঁজে পাচ্ছ জন্য অপেক্ষা করছ। নিজের সম্মান বাড়ছে কারণ আবেগের মুহূর্তে তুমি আর নিজের সাথে বিশ্বাসঘাতকতা করছ না। তুমি যেই কথা বলো সেটা মেনে বলো, নিজের মূল্যবোধের বিরুদ্ধে কিছু করো না। অস্থায়ী অনুভূতিতে ভেসে পার্মানেন্ট ফলাফল করো না। মানুষ তোমার নতুন ভার্সনটা পরীক্ষা করবে, ওরা আগের মতো তোমাকে উত্তেজিত করার চেষ্টা করবে, ওরা তোমার নড়াচড়া দেখে আগের রিয়াকশন আশা করবে। আর তুমি যখন সেটা দাও না, শান্ত থাকে, নিজের মধ্যে থাকে, ওরা বুঝতেই পারবে না কি করবে তোমার সঙ্গে। কেউ কেউ সম্মান করবে, কেউ কেউ পরিস্থিতি আরও বাড়িয়ে দেবে, কেউ কেউ তোমাকে ঠান্ডা, ভান করা বা নিজের মতো নয় বলে অভিযোগ করবে। কিন্তু তুমি সত্যটা জানবে, তোমার আসল স্বভাবটাই তোমার অনেক বেশি হয়ে উঠবে, কারণ তুমি আর প্রতিটা আবেগের ঢেউয়ের আসক্ত নও। তুমি তোমার নিজের জাহাজের ক্যাপ্টেন, আর ঠিক তখনই তুমি সত্যিই মুক্ত হয়ে উঠো। যদি তুমি তোমার আবেগের নিয়ন্ত্রণ নিচ্ছ, এটা মেনে নাও, আমি গভীরভাবে অনুভব করি, বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিই। 7 নম্বর, তুমি নিজের শর্তে সফলতা নতুনভাবে সংজ্ঞায়িত করো। সমাজ তোমাকে সফলতার একটা খুব নির্দিষ্ট ছবি তুলে ধরে, টাইটেল, আয়, বাড়ি, সম্পর্কের অবস্থা, যেসব মাইলস্টোন তোমার অর্জন করা উচিত। নির্দিষ্ট বয়সে কিছু লক্ষ্য পূরণ করতে হয়, আর যদি তুমি সেগুলো না পারো তাহলে তুমি ব্যর্থ, পিছিয়ে পড়ছ, তোমার সম্ভাবনা নষ্ট করছো এমনটাই ভাবা হয়। কিন্তু যখন তুমি নিজের মতো করে চিন্তা করা শুরু করো, তখন একটা জিনিস বুঝতে পারো, তাদের যা বেচতে চায় তা কিনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এপিকটেটাস বলেছিল, সম্পদ মানে বড় বড় জিনিসপত্র থাকা নয়, কম ইচ্ছা থাকা। আসল সফলতা জমে থাকা নয়, মানিয়ে নেওয়ার ব্যাপার। সেটা হলো এমন একটা জীবন গড়া যা তোমার জন্য ঠিক লাগে, তাদের চোখে যেটা ঠিক লাগে তা নয়। অধিকাংশ মানুষ এমন একটা সাফল্যের পিছনে ছুটছে যা তারা আসলে চায়ই না। তারা কর্নার অফিস চায় কারণ সেটা কিছু প্রমাণ করে, তারা লাক্সারি গাড়ি চায় কারণ সেটা কিছু বোঝায়, তারা পারফেক্ট ফ্যামিলি ফটো চায় কারণ সেটা এক ধরনের ছাপ ফেলে। কিন্তু ভিতরে তারা ক্লান্ত, খালি, ভাবছে কেন সাফল্য ওদের ভাবা মতো লাগে না। কারণ তারা এমন একটা সিঁড়ি চড়ছে যা ভুল দেয়ালের ওপর ঠেকানো, আর যতই চেষ্টা করুক এটাই বদলাবে না যে তারা ভুল পথে এগোচ্ছে, কেউ যেখানে যেতে চায়নি। যখন তুমি নিজেই সফলতার মানে ঠিক করবে, তখন তুমি এমন খেলা থেকে দূরে সরে যাবে যেগুলোর সাথে কখনো যুক্ত হওনি। তুমি নিজেকে মাপবে না তাদের সাথে যাদের মান, সম্পদ আর সন্তুষ্টির ধারণা একদম আলাদা। তুমি নিজের কাছেই আসল প্রশ্নগুলো করবে, সফলতা আসলে আমার জন্য কি,
আমার বাবা মায়ের জন্য নয়, আমার কাজের জন্য নয়, অনলাইনের অচেনা মানুষের জন্য নয়, আমার জন্য। আমি কেমন জীবন চাই জেগে উঠতে, আমি কি ধরনের কাজ করতে চাই, আমি কি ধরনের সম্পর্ক চাই। পালন পোষণ, আমি কি ধরনের মানুষ হতে চাই? আর তোমার উত্তরগুলো হয়তো তোমাকে চমকে দেবে। হয়তো তোমার কাছে সাফল্য মানেই 6 অঙ্কের ইনকাম নয়, হয়তো সেটা স্বাধীনতা, সময়, শান্তি। হয়তো সেটা এমন কিছু তৈরি করা যা অর্থনৈতিক দিক থেকে ধনী না করলেও অর্থবহ। হয়তো সেটা ব্যাপক পরিচিতির চেয়ে গভীর সম্পর্ক। হয়তো সেটা স্থিতিশীলতার চেয়ে অ্যাডভেঞ্চার। সাফল্যের কোনো সার্বজনীন সংজ্ঞা নেই, আর এমন ভান করা যে আছে তা তোমাকে অন্য কারো স্বপ্নের মধ্যে আটকে রাখে, আর তোমার নিজের জীবন পেছনে পড়ে যায়। সাফল্যের সংজ্ঞা নতুন করে গড়ে তোলা মানে সময়সীমা ছেড়ে দেওয়া। সমাজ বলে কখন কি পাওয়া উচিত, এই বয়সে গ্র্যাজুয়েট হতে হবে, ওই বয়সে বিয়ে করতে হবে, ওই বয়সে সন্তান হতে হবে, তত বয়সে অবসর নিতে হবে। কিন্তু তোমার জীবন কোনো স্ক্রিপ্ট ফলো করে না। আর কারো সময়সীমার মধ্যে নিজেকে জোর করে ফেলা মানে অপ্রয়োজনীয় কষ্ট নেওয়া। তুমি দেরিতে ফ্লাওয়ার করতে পারো, তুমি 40 বছর বয়সে কেরিয়ার বদলাতে পারো, তুমি 50 বছর বয়সে নতুন করে শুরু করতে পারো। তুমি দ্রুত সফলতার পেছনে ছুটে না গিয়ে ধীরে ধীরে কিছু গড়ে তুলতেও পারো। তুমি পারো। গতি থেকে গভীরতা বেছে নেওয়ার স্বাধীনতা পেয়েছ। যখন তুমি সফলতার মানদণ্ড বদলে ফেলো, তখন ব্যর্থতার মানদণ্ডও বদলে যায়। কারণ ব্যর্থতা মানে কেবল কারো অন্যের মানদণ্ড পূরণ করতে না পারা। আর যদি ওদের মানদণ্ড তোমার না হয়, তাহলে ওদের ব্যর্থতার সংজ্ঞাটা তোমার জন্য কোনো অর্থ রাখে না। তুমি প্রমোশন পাইনি, হয়তো সেই চাকরিটা তোমার মনটা খারাপ করছিল, আর এটা হলো ব্রহ্মাণ্ড তোমাকে অন্য পথে নিয়ে যাওয়ার সংকেত। তোমার ব্যবসা হঠাৎ করেই ফেটে পড়েনি, হয়তো ধীরে ধীরে টেকসই বৃদ্ধি তোমার মূল্যবোধের সাথে বেশি খাপ খায়। তোমার জীবন হয়তো এরকম দেখতে হয়নি, তাদের ভালো, সেটা তো হওয়াই উচিত না। এখন আসল কঠিন কথা, যখন তুমি সাফল্যের মানে নতুন করে ঠিক করো, তখন মানুষ তোমাকে বিচার করবে। তারা ভাববে তুমি যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী নও, যথেষ্ট সিরিয়াস নও, তোমার ক্ষমতা নষ্ট করছো। আর তোমার সেটা মেনে নিতে হবে, কারণ তাদের বিচার তাদের নিজের সংজ্ঞার উপর ভিত্তি করে, তোমার নয়। তোমার পরিবার হয়তো বুঝতে পারবে না তুমি কেন একটা স্থির কেরিয়ার ছেড়ে অনিশ্চিত কিছু অনুসরণ করছো। তোমার বন্ধু বা সহকর্মীরা হয়তো বুঝবে না তুমি তাদের মতো একই লক্ষ্যে ছুটছ না কেন। অপরিচিতিরাও তোমার জীবনকে অন্যভাবে দেখবে, আর ভাবো যে তুমি ছোটখাটো কিছু করছো। করতেই দাও। তোমার সাফল্য তাদের স্বীকৃতির জন্য কোনো পারফরমেন্স না, এটা তোমার মূল্যবোধ আর বাস্তবতার মধ্যে ব্যক্তিগত সামঞ্জস্য, আর সেটা শুধুমাত্র তুমি নিজেই মেপে নিতে পারো। এতে যে স্বাধীনতা থাকে তার কোনো তুলনা নেই। যখন তুমি আর বাইরের সাফল্যের পরিভাষার দাস নও, তখন তুমি আর তালি পেতে ছুটো না, তুমি আর তোমার ভালো থাকার জন্য আত্মত্যাগ করো না, তুমি আর অনুমোদনের জন্য তোমার মূল্যবোধকে বিশ্বাসঘাতকতা করো না। তুমি এমন একটা জীবন গড়ো যা হয়তো কারো ভালো লাগবে না, কিন্তু তোমাকে পূর্ণতা দেবে। আর এটাই একমাত্র সফলতা যেটা সত্যিই গুরুত্বপূর্ণ। যদি তুমি নিজের শর্তে সফলতার মানে ঠিক করো, তাহলে প্রশংসার বদলে শান্তি বেছে নাও। 8 নম্বর, তুমি ভালো প্রশ্ন করতে শেখো। তোমার জীবনের মান নির্ভর করে তোমার প্রশ্নের মানের ওপর। বেশিরভাগ মানুষ খারাপ প্রশ্ন করে, যেমন এই সব কেন আমার সাথে হয়, আমি কেন যথেষ্ট ভালো নই, আমার কি সমস্যা। এই প্রশ্নগুলো কোনো কাজে আসে না, এগুলো শুধু শিকার মনোভাব আর অসহায়ত্বকে আরও গেঁথে দেয়। কিন্তু যখন তুমি চিন্তা করতে শুরু করবে, নিজেকে নিয়ে তোমার প্রশ্নগুলো ধীরে ধীরে বদলে যায়। সেগুলো হয়ে ওঠে নিজের উন্নতির হাতিয়ার, নিজের ধ্বংসের অস্ত্র না। সেনিকা বলেছেন, আমরা বেশিরভাগ সময় কল্পনাতেই বেশি কষ্ট পাই বাস্তবের চেয়ে, আর সেই কাল্পনিক কষ্টের বেশিরভাগই আসে ভুল প্রশ্ন করার কারণে। এমন প্রশ্ন যা সবসময় খারাপটাই ধরে নেয়, যা সীমাবদ্ধ বিশ্বাসগুলোকে জোরদার করে, যেগুলো তোমাকে সেই একই গণ্ডিতে আটকে রাখে যেখান থেকে তুমি বের হতে চাও। ভালো প্রশ্নগুলো ভালো বাস্তবতা তৈরি করে। এটা আমার সাথে কেনই বা সবসময় হয় বলার বদলে তুমি ভাবো, আমি কোন প্যাটার্ন বারবার অনুসরণ করছি যা এই সমস্যা তৈরি করছে। ফলাফল, এর বদলে আমি কেন ভালো না ভাবার চেয়ে ভাবো, আমি কার মানদণ্ডে নিজেকে যাচাই করছি, আর আমি কি সত্যি সেই মানদণ্ডের সাথে একমত। আমার কি সমস্যা, এর বদলে জিজ্ঞেস করো, আমি এখন কি শিখছি, অথবা এই পরিস্থিতিতে আমার জন্য কি বেশি উপকারী হবে। বুঝতে পারছো পার্থক্য? প্রথম ধরনের প্রশ্ন তোমাকে থামিয়ে দেয়, দ্বিতীয় ধরনের প্রশ্ন সম্ভাবনার দরজা খুলে দেয়। যখন তুমি ভালো প্রশ্ন করো, তখন তোমার চিন্তা স্পষ্ট হয়, তুমি বিভ্রান্তিতে হারিয়ে যাওয়া বন্ধ করো আর বোঝাপড়ার দিকে এগিয়ে যাও। তুমি আর পরিস্থিতির শিকার হওয়া বন্ধ করো আর নিজের জীবনের একজন ছাত্র হও। ভালো প্রশ্ন তোমাকে সম্পর্ক বুঝতেও সাহায্য করে। তারা কেন আমাকে আমার মতো ভালোবাসে না বলার বদলে প্রশ্ন করো, আমি কি স্পষ্টভাবে আমার চাহিদা জানাচ্ছি,
অথবা এই সম্পর্কটা কি সত্যি আমার মূল্যবোধের সাথে মিলছে? তারা কেন সবসময় এমন করে বলার বদলে ভাবো, আমি কি কোনো সীমানা ঠিকমতো নির্ধারণ বা রক্ষা করতে পারিনি কি? এই প্রশ্নগুলো তোমার হাতে ক্ষমতা ফেরত নিয়ে আসে। এগুলো তোমাকে অভিযোগ থেকে দূরে নিয়ে যায়। এজেন্সি। ভালো প্রশ্নগুলো তোমার চ্যালেঞ্জ মোকাবেলার ধরনটাই বদলে দেয়। বেশিরভাগ মানুষ প্রশ্ন করে, আমি কিভাবে এই সমস্যাটা এড়াবো? কিন্তু যারা চিন্তা করে তারা জিজ্ঞেস করে, এই সমস্যা আমাকে কি শিখাচ্ছে, বা এই বাধাটা কিভাবে আমাকে আরও ভালো কোনো দিকেই নিয়ে যাচ্ছে। বেশিরভাগ মানুষ ভয় পায়, আমি যদি ব্যর্থ হই। কিন্তু যারা চিন্তা করে তারা ভাবে, আমি যদি সফল হই, আর ভালো হলে আমি কি শিখব? যাই হোক, বেশিরভাগ মানুষ জিজ্ঞেস করে, এটাই কি সঠিক সিদ্ধান্ত? কিন্তু যারা চিন্তা করে তারা প্রশ্ন করে, আমি যেই মানুষটা হতে চলেছি সেই সাথে কোন সিদ্ধান্তটা সবচেয়ে বেশি মিলে? তুমি যে প্রশ্নগুলো নিজের কাছে করো সেগুলো তোমার মনের কথাবার্তা গঠন করে, আর তোমার মনের কথাবার্তা তোমার বিশ্বাস তৈরি করে। তোমার বিশ্বাস তোমার কাজকে প্রভাবিত করে, আর তোমার কাজ তোমার জীবন গড়ে তোলে। তাই যদি তোমার জীবন তোমার ইচ্ছে মতো না হয়, শুরু করো তোমার প্রশ্নগুলো খতিয়ে দেখে। তুমি প্রতিদিন নিজের কাছে কি কি প্রশ্ন করো? ওই প্রশ্নগুলো কি তোমাকে শক্তি দিচ্ছে নাকি আটকে রাখছে? ভালো প্রশ্ন তোমাকে পরামর্শের মাঝে গোলমাল কাটিয়ে উঠতেও সাহায্য করে। যেমন, আমার কি এই পরামর্শটা মেনে চলা উচিত? এর বদলে জিজ্ঞেস করো, এই মানুষটার কি আমার চাই এমন ফলাফল আছে? তারা কি আমার পরিস্থিতি বুঝতে পারে? তারা কি তাদের ভয় আমার পরিস্থিতির ওপর চাপাচ্ছে? যখন সুযোগ আসে তখন এটা কি ভালো সুযোগ বলার বদলে জিজ্ঞেস করো, এটা কি আমার মূল্যবোধের সাথে মিলে? এটা কি আমাকে আমার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে? আমি কি উত্তেজনায় হ্যাঁ বলছি নাকি হারানোর ভয় থেকে? সন্দেহ হলে, আমি কি এটা করতে পারবো বলার বদলে জিজ্ঞেস করো, আমি কে হতে হবে এটা করার জন্য? প্রথম ছোট্ট পদক্ষেপটা কি হতে পারে? প্রশ্নগুলো হলো নেভিগেশনের যন্ত্রপাতি। বেশিরভাগ মানুষ ভাঙা কম্পাস নিয়ে ঘোরাফেরা করে, ভাবছে কেন বারবার পথ হারাচ্ছে। যখন তুমি ভালো প্রশ্ন করতে শুরু করবে তখন সহজ উত্তর খোঁজা বন্ধ করবে, কারণ বুঝতে পারবে সঠিক প্রশ্নগুলো দ্রুত উত্তর থেকে অনেক বেশি মূল্যবান। সঠিক প্রশ্নগুলো তোমাকে জ্ঞানের দিকে নিয়ে যায়। দ্রুত উত্তর শুধু স্বস্তি দেয়, আর স্বস্তি অতি মূল্যায়িত। বিকাশী জীবনের আসল জায়গা। যদি তুমি তোমার চিন্তাভাবনা উন্নত করছো, তবে নিচে কমেন্ট করো, আমি শক্তিশালী প্রশ্ন করি। নাম্বার 9, তুমি মানসিকভাবে বিকশিত হও। আত্মসংযম। সত্যি কথা যা কেউ শুনতে চায় না সেটা হলো, তোমার মন একটা বন্য প্রাণী, যেটা কোনো প্রশিক্ষণ পায়নি। সেটা যেখানে ইচ্ছে ছুটে যাবে, যে কোনো বিভ্রান্তির পেছনে দৌড়াবে, প্রতিটা আঘাত বারবার মনে ঘুরাবে, প্রতিটা অনিশ্চয়তাকে বড় করে দেখাবে, তোমাকে মিথ্যে জিনিস বিশ্বাস করাবে, আর সত্যি জিনিস থেকে তোমাকে সরিয়ে নেবে। বেশিরভাগ মানুষ তাদের অপ্রশিক্ষিত মনের খেলায় বন্দী থাকে। তারা যেই ভাবনা মাথায় আসে সেটাই মানে, যেই গল্প তাদের মস্তিষ্ক তৈরি করে সেটাই বিশ্বাস করে। তারা তাদের মনকে অতীতে টেনে নিয়ে যায়, অথবা ওগুলোকে কল্পিত ভবিষ্যতের দিকে ছুঁড়ে মারো। খুব কম সময় কাটাও সেই একমাত্র মুহূর্তেই, যা আসলে এই মুহূর্তে আছে। কিন্তু যখন তুমি নিজের জন্য ভাবতে শুরু করো, তখন বুঝতে পারো তোমার মস্তিষ্ক একটা হাতিয়ার, আর যে কোনো হাতিয়ারের মতো এটা ধারালো করতে হয়, সঠিক দিক নির্দেশ দিতে হয়, আর কখনো কখনো যখন এটা তোমার কাজে লাগে না তখন রেখে দিতে হয়। মার্কাস অরেলিয়াস লিখেছিল, তোমার জীবনের সুখ নির্ভর করে তোমার চিন্তার গুণগত মানের ওপর, পরিমাণের ওপর নয়। গুণগত মানের জন্য প্রয়োজন শৃঙ্খলা। মানসিক শৃঙ্খলা হচ্ছে তোমার মনকে সঠিক পথে পরিচালনা করার ক্ষমতা। মনোযোগ নিজের ইচ্ছে মতো দেওয়া, যেটাতে মনোযোগ দিবে নিজেই বেছে নেওয়া, যেন তোমার মনোযোগ সবচেয়ে জোরে, সবচেয়ে উজ্জ্বল বা সবচেয়ে আতঙ্কিত করার জিনিসগুলোর দখলে না চলে যায়। এটা হলো ধ্বংসাত্মক চিন্তার ধারা থামিয়ে সেটা কাজে লাগার মতো কিছুতে ফেরানোর ক্ষমতা। এটা সহজ নয়। তোমার মস্তিষ্ক অনেক বছর ধরে, হয়তো দশক ধরেও নিজের মতো ছুটে বেড়াচ্ছে। সেখানে পরিচিত রাস্তা, নিউরাল হাইওয়ে গড়ে উঠেছে, বারবারের অভ্যেস, উদ্বেগ, আত্মসন্দেহ, ক্ষোভ, তুলনা থেকে। এই চিন্তাগুলো আর তোমার অনুমতি চায় না, ওগুলো নিজেই চলে আসতে থাকে। মন ঠিক রাখা মানে নতুন রাস্তাঘাট বানানো, নতুন অভ্যেস গড়ে তোলা, আর সেটা করতে হয় বারবার চেষ্টা, ধৈর্য ধারণ আর অবিচল অঙ্গীকার নিয়ে। স্পষ্ট করে বলি, মন ঠিক রাখা মানে কোনো জোরপূর্বক খুশি থাকার ভান নয়। সবকিছু ঠিকঠাক না থাকলেও ভান করে সব ঠিক আছে বলার নাম নয়। কঠিন অনুভূতি চাপা দেওয়া বা সত্যি কষ্টে থাকার সময় জোর করে ভালো কথা ভাবার নামও নয়। মন ঠিক রাখা মানে নিজের নিয়ন্ত্রণে থাকা, নিজের ওপর রাজত্ব করা।
মনের ভাবনা যেগুলো সত্যি না সেগুলোর মধ্যে আটকে যাওয়া। নিজের মধ্যেই যখন চিন্তার একটা চক্রের মধ্যে পড়ে যাও, তখন নিজেকে ধরে ধরে ভাবো, এই চিন্তা আমার জন্য সাহায্য করছে? এটা কি সত্য? কি এটা কাজে দিচ্ছে, নাকি এটা শুধু আমার ভয়ের আওয়াজ? বুঝতে পারা কখন তুমি একই সমস্যাকে বারবার ঘুরছ, কিন্তু কোনো সমাধান হচ্ছি না, আর তখনই ইচ্ছা করে নিজের মনকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়া। সমস্যা অপ্রকৃত নয় বলেই কিন্তু শুধু চিন্তা করলেই সমাধান হয় না। কাজ করলেই হয় বা স্বীকার করলেই হয়, আর শুধু চিন্তা করলে নিজেকে আটকে রাখে মানসিকভাবে। অনুশাসন মানে হল তুমি যা খাও সেটা নিয়ন্ত্রণ করা, কারণ তোমার মন আলাদা নয় যা তুমি তাকে দাও তার থেকে। যদি তুমি সবসময় নেতিবাচকতা, রেগে যাওয়া, বিপদ, তুলনা, ফাঁপা কথাবার্তা খেতে থাকো, সেটাই হয়ে যাবে তোমার মনের খাবার। আর তুমি পরিষ্কার মন আর শান্তি আশা করতে পারবে না যখন তুমি তোমার মনের জন্য বিষ খাওয়াচ্ছ। তুমি বাছাই করতে শিখবে, রক্ষা কবচ হয়ে উঠবে। তুমি আর যে কোনো কিছু তোমার মনের জায়গায় ঢুকতে দেবে না। তুমি তোমার ইনপুটগুলো ঠিক সেইভাবে বাছাই করবে যেমন তুমি তোমার শারীরিক খাদ্য বাছাই করো, যদি সত্যি তোমার স্বাস্থ্য নিয়ে যত্নশীল হও। এর মানে হল নিজের মনের কথাগুলোর প্রতি কঠোর হওয়া। বেশিরভাগ মানুষ নিজেদের সাথে এমন কথাই বলে যা তারা অন্য কারোর কাছে কখনো সহ্যই করতে পারবে না। ক্রমাগত সমালোচনা, কঠোর বিচার, এমন মানদণ্ড যা অসম্ভব। আর তখন তারা আশ্চর্য হয় কেন তারা উদ্বিগ্ন আর বিষণ্ণ। মানসিক নিয়ন্ত্রণ বলতে সেই কণ্ঠস্বরকে ধরেই তার বিরুদ্ধে প্রশ্ন তোলা। আমি কি এটা আমার প্রিয় কাউকে বলতাম? এই কণ্ঠস্বর কি সত্যি আমার, না এটা কি কারো কণ্ঠস্বরের প্রতিধ্বনি যারা আমাকে কষ্ট দিয়েছে? এই চিন্তা কি আমাকে শক্তিশালী করছে, না আমাকে ভেঙে ফেলছে? আর তারপর অন্য একটা পথ বেছে নেওয়া। কণ্ঠ নকল না, জোর করে বলার মতো কোনো ভুয়া ইতিবাচক কথা যেটা তুমিই বিশ্বাস করো না, বরং সত্যি, সহানুভূতিশীল আর গঠনমূলক কণ্ঠ। এমন একজনের কণ্ঠ যিনি চায় তোমার উন্নতি হোক, এমন একজন না যিনি চায় তুমি কষ্ট পাও। মেন্টাল ডিসিপ্লিন গড়ে উঠলে যা হয় সেটা হলো তুমি তোমার মেজাজের আড়ালে আর থাকো না। খারাপ দিন আসে, কিন্তু তা তোমার পুরো সপ্তাহকে ধ্বংস করতে পারে না। চিন্তার ভিড়ে ভীত হও, কিন্তু ওগুলোকে তোমার সিদ্ধান্ত নিতে দাও না। যন্ত্রণাদায়ক স্মৃতি থাকে, কিন্তু ওগুলোকে তোমার পরিচয় বানাতে দাও না। তোর ভবিষ্যৎ, তুই স্থির আর মাটিতে পা রাখিস। তোর আশেপাশের মানুষরা লক্ষ্য করবে, তারা ভাববে তুই কিভাবে এত শান্ত থাকিস, কিভাবে ড্রামার মধ্যে পড়িস না, কিভাবে সবকিছু বিশৃঙ্খলার মাঝে তুই এত ভারসাম্য ধরে রাখিস। এটা এই জন্য না যে তুই কিছু অনুভব করিস না, বরং তুই নিজের মনকে ট্রেনিং দিয়েছিস যেন অনুভূতিগুলো বড় করিস না, যেন নিজেকে হারিয়ে না ফেলিস, বরং দেখিস, বুঝিস আর সঠিকভাবে প্রতিক্রিয়া দেখাস। মানসিক শৃঙ্খলা ক্রিয়েটিভিটি, অন্তর্দৃষ্টি আর জ্ঞানের জায়গাও তৈরি করে। কারণ যখন তোর মন ঝামেলামুক্ত থাকে, তখন একাত্মতা, যেখানে কিছু গভীর কিছু উঠে আসার জায়গা থাকে, এমন সমাধান যা আগে দেখতে পারতেও না, দৃষ্টিভঙ্গি যা সবকিছু বদলে দেয়, এমন পরিষ্কার মুহূর্ত যা এক ধরনের করুণা মনে হয়। কিন্তু তুমি ওখানে পৌঁছাতে পারবে শুধু প্র্যাকটিসের মাধ্যমে, প্রতিদিন তোমার মনকে সেইভাবে ট্রেনিং দেওয়ার মাধ্যমে যেভাবে তুমি তোমার শরীরকে ট্রেন করো। ধ্যান, জার্নালিং, সচেতন শ্বাসপ্রশ্বাস, মনোযোগ দিয়ে ফোকাস, ইচ্ছেকৃত বিশ্রাম, যাই তোমার জন্য কাজ করে। অসংযত মন একটা কারাগার, সংযত মন একটা আশ্রয়স্থল, আর তুমিই বেছে নিতে পারো কোনটাতে থাকতে চাও। তুমি তোমার মনের শক্তি ট্রেনিং দিচ্ছ, দাও পুরো মন দিয়ে। আমি আমার মনকে নিয়ন্ত্রণ করি। নম্বর 10, তুমি তোমার জীবনের মালিকানা ফিরে পাও। এখানেই সবকিছু একসাথে আসে। বাকি সব পরিবর্তন এই একটাই মূল সত্যের দিকে নিয়ে যায়। তোমার জীবন তোমার, তোমার বাবা মা নয়, তোমার সঙ্গী নয়, তোমার চাকরিদাতা নয়, সমাজ নয়, শুধু তোমার। আর যখন তুমি এটা পুরোপুরি মেনে নেবে, অনুমতির অপেক্ষা বন্ধ করবে, পরিস্থিতির দোষ দেওয়া বন্ধ করবে, দায়িত্ব অন্যের উপর চাপানো বন্ধ করবে, তখনই তুমি এমন এক ক্ষমতার স্তরে উঠবে যা বেশিরভাগ মানুষ কখনো অনুভবই করে না। এপিকটিটাস বলেছিলেন, যে মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখে না সে কখনোই মুক্ত নয়। আর বেশিরভাগ মানুষ নিজের জীবনের মালিক নয়, তারা যেন নিজের জীবনের ভাড়াটিয়া, যাদের জীবন চলার নিয়ম তারা কখনোই মেনে নেয়নি, এমন শর্তে বাস করছে যেগুলো তাদের আগের লোকেরা ঠিক করেছে। কিন্তু যখন তুমি নিজের চিন্তা করতে শুরু করবে, তখন তুমি তোমার জীবনের মালিকানা ফেরত পাবে, পুরোপুরি, সম্পূর্ণ, ভয়ঙ্কর মালিকানা। এর মানে হলো তোমার জীবনের সবকিছু, তুমি কোথায় আছো, কার সঙ্গে আছো, তুমি কি করো, কিভাবে করো, এসবের দায় তোমাকেই নিতে হবে। তুমি কেমন বোধ করো সেটা তোমার সিদ্ধান্তের ফল, পুরোপুরি না। জীবন এমন অনেক কিছু নিয়ে আসে যা তুমি বেছে নাওনি।
ক্ষতি, অসুস্থতা, বিশ্বাসঘাতকতা, অন্যায় এগুলো তোমার নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু তোমার প্রতিক্রিয়া সব সময় তোমার নিয়ন্ত্রণে, আর তোমার প্রতিক্রিয়াই তোমার পথ নির্ধারণ করে। নিজের দায়ভার ফিরে পাওয়ার মানে হল তুমি আর বলবে না আমাকে তো করতে হবে, তুমি আর বলবে না আমি পারি না, কারণ তুমি আর বলবে না কখনো একদিন। তুমি শুরু করবে বলতেই আমি চাই করি বা আমি চাই করি না। কঠিন হলেও যখন সব বিকল্পই কষ্টের, কারণ একবার তুমি মেনে নিলেই যে তুমি সিদ্ধান্ত নিচ্ছ, এমনকি 2 মন্দের মধ্যে কম মন্দটা বেছে নিলেও তখনই তুমি তোমার শক্তি ফিরে পাও। তুমি আর ভুক্তভোগী নও, তুমি একজন অংশগ্রহণকারী। আসল কথা বলতে চাই, এই রকম দায়িত্ব নেওয়া সহজ না। দোষ দেওয়াটাই তো সহজ, আঙুল তোলা, বলা তোমার জীবন এমন কারণ তারা এটা করেছে, ওটা হয়েছে, তুমি যা পাইনি, যা ন্যায্য হয়নি। এসব কিছু সত্যও হতে পারে, জীবন তো ন্যায়সঙ্গত নয়। তুমি হয়তো তোমার সাথে অন্যায় হয়েছে, হয়তো তোমার ক্ষত হয়েছে এমন কারণে যা তোমার ভুল ছিল না, কিন্তু সত্যিটা হলো এটা তোমার জীবনই, আর তুমি চাইলে অতীতের অন্যায়ের বিচার চেয়ে সময় নষ্ট করতে পারো, অথবা বর্তমানে কিছু অর্থবহ গড়ে তুলতে পারো। পুরো মন দিয়ে দুটোই করতে পারবে না। নিজের জীবনের মালিকানা ফিরে পাওয়ার মানে একথাও মেনে নেওয়া যে কেউ এসে তোমাকে বাঁচাবে না, না তোমার বাবা মা, না তোমার সঙ্গী, না তোমার থেরাপিস্ট, না কোনো ভবিষ্যতের তুমি যে সব কিছু ঠিকঠাক বুঝে ফেলেছে। আসলে মালিক তুমি নিজেই। এখন তোমার সব দুর্বলতা, ভয় আর সীমাবদ্ধতা নিয়েও কাজটা করাটা তোমার দায়িত্ব। পরিবর্তন আনা তোমার কাজ, কঠিন কথাগুলো বলা তোমার কাজ, সীমানা ঠিক করা তোমার কাজ, ঝুঁকি নেওয়াও তোমার কাজ। আর এটা ভীতিকর, কারণ যদি তুমি ব্যর্থ হও, যদি তুমি সক্ষম না হও, যদি চেষ্টা করেও কিছু হয় না, এসব ভয় সত্যি, কিন্তু এরা তোমাকে পেছনে সরিয়ে রাখার কারণ নয়। কারণ বিকল্পটা হলো এটাই, তুমি তোমার জীবন অন্যদের হাতে ছেড়ে দাও, তাদেরই সিদ্ধান্ত নিতে দাও, তুমি নিরাপদ খেলে যাও, ছোট হয়ে থাকো। আর একদিন তুমি 70 বছর বয়সে ঘুম থেকে উঠে দেখো, বুঝতে পারো তুমি আসলে কখনো জীবিত ছিলে না, শুধু বাঁচছিলে, শুধু মানছিলে, শুধু অন্য কারো গল্পের পাশের দিকে টিকেছিলে। আসল ঝুঁকি এখানেই, চেষ্টা না করে ব্যর্থ হওয়া না, বরং চেষ্টা না করাই বড় কথা। যখন তুমি তোমার জীবনের মালিকানা ফিরে পাও, তখন তোমার ভুলগুলোরও মালিকানা নিতে হয়, আর সেগুলোকে বাঁচাতে বা যুক্তি দিতে হয় না, তুমি সেগুলো নিজের করে নাও। আমি সেই সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা হয়নি, আমি সেখান থেকে শিখেছি, এখন আমি অন্য রকম সিদ্ধান্ত নিচ্ছি। এমন রকম দায়িত্ববোধ খুব কমই দেখা যায়। বেশিরভাগ মানুষ এড়াতে মস্তিষ্কের খেলায় লিপ্ত হয়। ভুল স্বীকার করা মানে তুমি হার মানছ না, বরং তুমি ঠিক হওয়ার পথে এগোচ্ছ। এর মধ্যে দিয়েই তুমি বড় হও, আর তুমি বুঝতে পারো সবকিছু ঠিকঠাক হওয়ার জন্য পারফেক্ট মুহূর্তের অপেক্ষা করলে কখনোই শুরু করতে পারবে না। জীবন তো ঝামেলাপূর্ণ, আর যদি পারফেক্টের জন্য অপেক্ষা করো, তোমার অপেক্ষা কখনো শেষ হবে না। তাই তুমি অসম্পূর্ণ, ভয় পাচ্ছ, অনিশ্চিত, তবু শুরু করছো। কারণ নিজের ব্যাপারে মালিকানা পাওয়া মানে সব উত্তর জানা না, বরং রাস্তা চলতে চলতে সেটা খুঁজে বের করার ইচ্ছা থাকা। আর এটাই এক অবিশ্বাস্য বিষয়। মুহূর্তটা হলো তুমি যখন পুরোপুরি নিজের জীবনের মালিকানা নেবে, যখন আর কারো সাহায্য নিতে বা কারো স্বীকৃতি দরকার হবে না, তখনই তুমি সত্যিই মুক্ত হবে। প্রেম করতে পারবে নির্ভয়, কাজ করতে পারবে নিজের পরিচয় খুঁজে না চাইলে, ব্যর্থ হতে পারবে কিন্তু ভেঙে পড়বে না, সফল হতে পারবে কিন্তু অহংকার করবে না। তুমি পুরো হবে, কারণ সব কিছু পারফেক্ট না হলেও তুমি নিজের জীবনের ড্রাইভার সিটে পুরোপুরি, বিন্দুমাত্র ক্ষমা চাওয়ার দরকার ছাড়াই বসে থাকবে। আর কিছুই না, কোনো অর্জন, কোনো সম্পর্ক, কোনো বাইরের মানুষের স্বীকৃতি কখনো এত ভালো লাগবে না। যদি তুমি পুরোপুরি নিজের জীবনের মালিকানা নিতে চাও, তাহলে এই শক্তিশালী কথাটা টাইপ করো, আমি আমার জীবন সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে রাখি। তো শুরু করো। 10টা বদল যা হবে যখন তুমি নিজের মতো করে ভাবতে শুরু করবে। কোনো তত্ত্ব নয়, কোনো দর্শন নয়, আসল পরিবর্তন যা তোমার জীবনের প্রতিটি কোণ নতুনভাবে করে তুলবে। তুমি অটোমেটিক মতো জীবনযাপন বন্ধ করবে। তুমি বুঝতে পারবে কিভাবে তোমাকে প্রোগ্রাম করা হয়েছে। তুমি কঠিন হয়ে উঠবে যাতে কেউ তোমাকে সহজে প্রভাবিত না করতে পারে। তুমি সিদ্ধান্ত নেবে তোমার নিজের মূল্যবোধ অনুযায়ী, তাদের অনুমোদনের জন্য নয়। তুমি প্রয়োজনে নিজের পায়ে দাঁড়াতে শেখো, নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখো, সফলতার মানদণ্ড নিজেই ঠিক করো, ভালো প্রশ্ন করো, মানসিক দৃঢ়তা গড়ো, আর নিজের জীবনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে নাও। কিন্তু একটা জিনিস বুঝতে হবে তোমাকে, শুধু জেনে কিছু হয় না, কাজ করলেই বদল আসে, জীবন যাপন করলেই বদল আসে। এই সত্যগুলো বাস্তব জীবনে প্রয়োগ করার সাহস থাকলেই বদল আসে, সেটাই পরিবর্তনের মূল।
মার্কাস অরেলিয়াস বলেছিলেন, ভালো মানুষের ব্যাপারে বেশি সময় নষ্ট করো না, হওয়া উচিত তাই এক হও। তাই তুমি যে জীবনটা কাটাতে চাও সেটা নিয়ে আর ভাবতে বসো না। শুরু করার জন্য প্রস্তুতি নেওয়া বন্ধ করো। অনুভূতি পাওয়ার জন্য অপেক্ষা করো না। নিজের জন্য চিন্তা করো, নিজের জন্য সিদ্ধান্ত নাও, নিজের জন্য জীবনযাপন করো। এই পৃথিবীতে এমন মানুষ দরকার যারা জাগ্রত, যারা স্বাধীন, যারা নিয়ন্ত্রণ, প্রভাব বা ছোট করা থেকে বিরত থাকে। তুমিও তাদের একজন হও। যদি এটা তোমার সঙ্গে লাগলো তবে লাইক বোতামটা চাপো। তোমার সবচেয়ে বড় শিক্ষা কমেন্টে শেয়ার করো। যাদের এটা শুনতে দরকার তাদের সঙ্গে শেয়ার করো। আর আরও ভিডিওর জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এমন কিছু কন্টেন্ট যা তোমাকে নিজের আসল স্বরূপে পরিণত হতে চ্যালেঞ্জ করে। তোমার জীবন তোমার অপেক্ষায় আছে, তাই যা তোমার সেটাই নিয়ে নাও। যদি এই মেসেজটা তোমার ভিতর কিছু জাগিয়ে তোলে তাহলে কমেন্ট করে সেটা নিশ্চিত করো। আমি নিজের জন্যই চিন্তা করি।